দেখ শুরু করছি। ফার্স্ট দেখ আমরা যেখানে শেষ করেছিলাম আগে ক্লাসে, সেটা হলো ই সমান সমান হলো f ডিভাইডেড বাই কিউ নট at a limit q tends to 0, q not tends to 0, q not tends to 0 মানে কি, যে টেস্ট চার্জের মানটা খুবই কম। টেস্ট চার্জ মানে পরীক্ষা উপাদান, মানটা খুবই কম হবে, ঠিক আছে, প্রায় এক বা এক থেকে আরেকটু ছোট, ঠিক আছে। এর মানটাকে আমি যত কম রাখবো তত আমি যেটার আমি যে সোর্স চার্জের যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা, সেটা আমি তত বেশি ভালো পাবো, ঠিক আছে। ওটা টেস্ট চার্জের মানটাকে কম রাখার কারণটাই এটা, যে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা বা তীব্রতাটা আমি তত ভালো বুঝতে পারবো বা তত ভালো আমি মান পাবো, ঠিক আছে। এবার আমি দেখ ই এর ফর্মুলাটা তার মানে কি হয়ে যাচ্ছে, লিমিটটাকে বাদ দিয়ে লিমিটটা আনার কারণ কি, আমরা যাতে ডেরিভেটিভ ইন্টিগ্রেশনটা করতে পারি, ঠিক আছে। লিমিট আকারে লেখার কারণটাই এটা, ঠিক আছে। তো ই এর ফর্মুলাটা হলো আমাদের এফ ডিভাইডেড বাই কিউ নট। এর যদি আমি কি কি বার করে রয়েছি দেখ, দাগিয়ে রেখেছি আমি। একক যদি বার করতে চাই, তাহলে একক যদি বার করতে চাই তাহলে দেখ দেখ সবাই পারবো। এফ এর একক কি আমাদের ডাইন, সিজিএস আর একটা এসআই। তো আমাদের ধর এখানে কি এফ, এফ এর সিজিএস একক মানে কি বলে, সিজিএস একক কি হয় আমাদের ডাইন, আর এসআই একক কি হয় নিউটন। আধানের কি হয় আমরা আধানে বলে দিই, আধানের বা কিউ এর কি হয় বল, ঠিক আছে। আধানের কি হচ্ছে আমাদের স্ট্যাট কুলম হয়, স্ট্যাট কুলম কুলম বা ইএসইউ হয়। আর এটা হয় আর এসআই একক কি হয় কুলম হয়। তো তাহলে পরে কি আমরা ই এর পেরে যাবো, ই এর কি হয়ে যাবে, তুই ক্ষেত্র প্রাবল্য কি হয়ে যাবে, টাইম পার ইএসইউ করে দিচ্ছি আমি, ইএসইউ। আর এটা কি হবে যে নিউটন পার কি হয়ে যাবে, নিউটনকে এন দিয়ে লিখে দিচ্ছি। আর কুলম্ব হলো যে কুলম্ব, ও সরি, ইএসইউ হবে না এখানে, নিউটন পার হলো কুলম্ব হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের একক বেরিয়ে গেল। এবার আমরা কি বলেছি যে আমাদের মাত্রা, মাত্রা যদি বার করতে হয়, মাত্রা বার করা কিন্তু আরো সহজ। মাত্রাতে কি হয়, ফোর্সের যে এফ এর যে মাত্রাটা আসে, হলো এফ বাই ডিভাইডেড বাই কিউ নট। কিউ নট হলো আমাদের টেস্ট চার্জ, বারবার লিখে দিচ্ছি আমি কিন্তু, বারবার যাতে না গোলায়, টেস্ট চার্জ। তো ই এর এফ এর মাত্রাটা কি হয়, এফ এর মাত্রা লিখতে গেলে পরে এরকম বক্স লিখতে হয়, ঠিক আছে, বক্স দিতে হয়। এম এল টি টু দি পাওয়ার -2 হয়, যেটা আমরা কিন্তু একদম প্রথম ক্লাসেও দেখিয়েছি, সেখান থেকে দেখে নেবো, আমি বারবার এটা বার করছি না। আর কিউ এর কি হয়, কিউ এর মাত্রাটা কি হয় আমরা জানি, সেটা হলো আই আর টি হয়, ঠিক আছে। দেখ দুটো জিনিস যদি বার করা হয়, এফেক্টটা তাও আমি বলে দিচ্ছি, এফেক্টটা কিভাবে বার করবো, এফেক্টটা এফ ইকুয়ালস টু এম ইনটু এ। এদের একক বার করবো, একক থেকে কিন্তু আমরা মাত্রা পেয়ে যাবো, ঠিক আছে। তো এই মাত্রাটা কি হয়ে যাচ্ছে, ই এর মাত্রাটা কি হয়ে যাচ্ছে, মাত্রাটা আসছে যে এম এল টি টু দি পাওয়ার দেখ -2, মাত্রা যদি লিখতে চাই, ঠিক আছে, ডিভাইডেড বাই আই ইনটু টি, মাত্রা ক্লোজ করে দিচ্ছি। এগুলো উপর চলে গেলে কি হয়ে যাবে, এম এল দেখ টি টু দি পাওয়ার, দেখ -3 হয়ে যাবে, কারণ এটিটা উপরে মাইনাস আকারে চলে যাবে। আর দেখ আই টু দি পাওয়ার -1। তো এইগুলো কিন্তু একটাও কিন্তু আমি মুখস্থ করতে হচ্ছে না, সেই আমরা ছোটবেলায় যেগুলো দৈর্ঘ্য ভর, ঠিক আছে, এগুলো আমরা দেখেছিলাম, বল দৈর্ঘ্য, আমরা কি কি জানবো, এই যে দৈর্ঘ্য, আমি আরেকবার বলে দিচ্ছি, এগুলো বার করা হয়ে গেছে, ঠিক আছে। আমি নেক্সট পেজে নয় বলে দিচ্ছি, আমরা কি কি জানতাম, এই যে দৈর্ঘ্য ভর আর সময়, এখান থেকেই কিন্তু আমি সমস্ত কিছু আমি কিন্তু বার করে দিচ্ছিলাম। দৈর্ঘ্যের জন্য এল, এম, ভরের জন্য এম, আর সময়ের জন্য কিন্তু টি। এগুলো মাত্রার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। আর দৈর্ঘ্যের একক সিজিএস আর এসআই একক কিন্তু ছিল, ঠিক আছে। সেখান থেকে আমি দেখে নেবো এটা কি ছিল, সেন্টিমিটার ছিল, এটা মিটার ছিল, ভরের এটা কি ছিল, গ্রাম ছিল, আর এটা হলো কিলোগ্রাম ছিল। আর সময় এটা কি সেকেন্ড, দুটোর ক্ষেত্রেই
এক, ঠিক আছে। এখান থেকেই কিন্তু সমস্ত কিছু, সে কিন্তু বল হোক বা যাই হোক, তার রাশিমালার থেকে কিন্তু আমি সমস্ত কিছু বার করতে পারি। বল সমান সমান কি হয়, ভর ইন্টু ত্বরণ হয়। ত্বরণ সমান সমান আমাদেরকে লিখতে হবে ত্বরণের রাশিমালা। সেখান থেকে আমাদের কিন্তু প্রত্যেকটা একক আর মাত্রা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হয় না, ঠিক আছে। বারবার বলছি, যেগুলো আগের থেকে আছে শুধু আমাদেরকে বার করা শিখতে হয়। শিখলে পরে কিন্তু আমরা কিন্তু একক আর মাত্রা কিন্তু বার করতে পারি, ঠিক আছে। তো এটা নিয়ে কিন্তু কখনো কিন্তু এই জিনিসটা কিন্তু মুখস্থ করার দিকের জন্য না যায়। আমরা সবসময় ইকুয়েশন দেখবো, এটার ইকুয়েশন কি, এফ ডিভাইডেড বাই কিউ। এফ এর আমাদের একক বার যে লিখতে হবে, আর কিউ এর আমাদেরকে একক লিখতে হবে, তাহলে পরে কিন্তু ই এর একক হয়ে গেল। আবার সে একইভাবে মাত্রা বার করতে গেলে পরে এফ এর মাত্রা লেখো, কিউ এর মাত্রা লেখো, তাহলে ই এর মাত্রা বেরিয়ে যাবে। এটা যে কোনো কিছুর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, যে কোনো কিছুর ক্ষেত্রে। নেক্সট কিন্তু ধীরে ধীরে আমি কিন্তু এটা হয়তো আর আর বিভিন্ন যে যে নতুন নতুন রাশিমালা আসবে সেটা 3-4টে দেখাবো, তারপরে কিন্তু সবগুলো কিন্তু তোমাদেরকে করতে দেবো, ঠিক আছে। তো আগের পেজটায় চলে আসি, আগের পেজটাতে এগুলো হয়ে গেল আমার। এবার সিজিএস আর এসআই এককের মধ্যে দেখ একটা সম্পর্ক বলা হয়েছে। সিজিএস আর এসআই এককের মধ্যে যদি সম্পর্ক হয়, সিজিএস একক, সিজিএস একক কি আমাদের, সিজিএস একক, সিজিএস এর এর এককটা কি হয় আমাদের, দেখ ডাইন, ডাইন পার কি হয়েছে, ইএসইউ হয়েছে। আর আমাদের এটারই এসআই, এসআই কি হয়, এসআই তে কি হয় এর, সেটা হলো নিউটন পার কুলম্ব হয়। তাহলে আমরা কি জানি যে 1 নিউটন সমান কি হয়, 10⁵ ডাইন হয়, এটা তো সবাই আমরা জানি। আর ইএসইউ আর কুলম্বের মধ্যে সম্পর্ক কি হয়, যে 1 কুলম্ব সমান সমান হলো 3 × 10⁹ ইএসইউ হয় কিন্তু। তো এই দুটোকে যদি আমি বসিয়ে দিই তাহলেই তো সম্পর্ক হয়ে যাবে, মানে কি 1 নিউটন কুলম, 1 নিউটন কুলম, 1 নিউটন কুলম সমান সমান কি হয়ে যাবে তাহলে আমাদের 10⁵ ডাইন হয়ে যাবে। ডাইন পার কি হয়ে যাবে, 3 × 10⁹ ইএসইউ। এটা করলে পরে কিন্তু এই যে দেখ, এই যে সেটা শেষে এরকম আসবে, তারপরে তাহলে পরে কি হয়ে যাচ্ছে যে আহ এই যে এরকম একটা বেরিয়ে যাবে, ডাইন পার ইএসইউ কত বেরোচ্ছে, 1/3 × 10⁴ টাইম পার ইএসইউ। এটা কিন্তু আমরা মুখস্থ করব, মানে এটা আমরা বারও করতে পারি। এই যে দেখ, এটা ক্যালকুলেটরে ফেললে কিন্তু বেরিয়ে যাবে, দেখ 5 আর 9 কেটে কিন্তু 4 হয়ে গেল। তো এটা কিন্তু মানে মুখস্থ করার দিকে যাচ্ছে না, আমরা জাস্ট বার করে নেব। নিউটন আর নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক জানবো, কুলম্ব আর ইএসইউর মধ্যে সম্পর্ক জানবো, সেগুলো বসিয়ে দিলে পরেই কিন্তু হয়ে যাবে। কারণ কি এটা তাহলে এ দেখ, এসআইতে 1 নিউটন কুলম্ব, নিউটন পার কুলম্ব ছিল, আর আমরা শেষে বার করলাম কি ডাইন পার যে ইএসইউ, তাহলে পরে কি আমাদের এসআই আর সিজিএস এর মধ্যে সম্পর্ক চলে আসলো, যে এক যে 1 নিউটন পার কুলম্ব সমান সমান 1/3 × 10⁴ ডাইন পার ইএসইউ। এটাই হলো কি হয়ে যাচ্ছে আমাদের প্রাবল্য, প্রাবল্য এই যে প্রাবল্যের সিজিএস ও এসআই এর এককের মধ্যে সম্পর্ক। এগুলো আমাদের হয়ে গেল একদম ইজি। তার মানে দেখ, এখনো পর্যন্ত এখনো একটা সমীকরণই কাজে লেগেছে। আর আমরা কি আরেকটা সমীকরণের যেটা কথা বলছিলাম সেটা আমাদেরকে এফ এর সমীকরণ, ঠিক আছে। আরেকটা সমীকরণ এখানে কি একটাই সমীকরণ থেকে দেখ দেখ প্রত্যেকটা জিনিস বার করা হয়েছে। যদি আমি এফ এর সমীকরণ, আমি কি বলেছিলাম, এফ এর সমীকরণটা খুব দরকার। এফ এর সমীকরণ জানলে পরে কিন্তু ই এর সমীকরণ বার করা যায়। আর ই এর সমীকরণ, দেখ ই এর সমীকরণ বার করব কি করে, এফ ডিভাইডেড বাই কি, টেস্ট চার্জ দিয়ে ভাগ করে দেবো। তো এটা একটা সমীকরণ হয়ে গেল, এটা কিছু অঙ্কের ক্ষেত্রে লাগবে। আবার দেখবি ই এর আরেকটা সমীকরণ আসবে, সেটাও আবার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 3টে সমীকরণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এফ আমরা যে জেনেছি, এই এটা তো কোনো কিছুই না, এটা এখনকার লেভেলে কিচ্ছুই না, এটা জাস্ট একটা ভাগ করে দেওয়া। তো তার মানে কি শেষে কিন্তু আমাদের দুটো সমীকরণই আসলো, এই একটা আর যেটা আমরা আসছি, ঠিক আছে। তো আমি বলেছিলাম যে দুটো সমীকরণ আমাদেরকে জানতে হবে। তো আরেকটা এবার দেখ, এবার কি বলেছে, বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয়। বিন্দু আধানের মানে কি, বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য, প্রাবল্যের মান। দেখ এখানে কি বলা হয়েছে, দেখ এপসাইলন তড়িৎভেদ্যতা বিশিষ্ট একটি মাধ্যমে কি পরিমাণে একটি বিন্দু আধান আছে, ফলে ওই বিন্দু আধানকে কেন্দ্র করে একটি মানে কি একটা একটা বিন্দু আধান কি আছে, কিউ রয়েছে, তার একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে।
আর এই মানে বিন্দু আধানটা কি এপসাইলন তড়িৎ আধান, মানে এপসাইলন বলছে যে তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট মাধ্যম আছে, মানে কি এপসাইলন একটা তড়িৎ ভেদ্যতার মধ্যে, ঠিক আছে, আমাদের কি রয়েছে, একটা মাধ্যম রয়েছে, একটা মাধ্যম রয়েছে যে মাধ্যমের কি তড়িৎ ভেদ্যতাটা কি এপসাইলন, সেই মাধ্যমের মধ্যে কি রয়েছে আমাদের কি কিউ চার্জ রয়েছে। এই কিউ চার্জ থাকার জন্য কি হবে, একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, ধর এরকম রয়েছে। তো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো, তড়িৎ ক্ষেত্র যদি সৃষ্টি হয় তাহলে পরে কি হবে, সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি কি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল ই দিয়ে, ঠিক আছে। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই একটা মাথায় একটা ভেক্টর সাইন আসবে, ঠিক আছে। তো এপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্টর মধ্যে আমি একটা কিউ চার্জকে যদি রাখি, তার জন্য একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলে পরে সেখানে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো। তো সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাকে কিন্তু বার করতে বলছি। এবার এর থেকে একটা কি ডিস্টেন্সে আর ডিস্টেন্স, ধর এরকম ডিস্টেন্স রয়েছে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, আর ডিস্টেন্সের মধ্যে কি একক আধান, এখানে একক আধান মানে কি টেস্ট চার্জ, টেস্ট চার্জ, টেস্ট চার্জ কত, যার মান কি একক ধনাত্মক আধান, ঠিক আছে, যার মান হলো 1। এখানে কিন্তু এক একক, ঠিক আছে, এক একক ধনাত্মক আধান রাখা হয়েছে কত, এই কিউ এর থেকে আর ডিস্টেন্সে। তাহলে কি বলেছে যে এর মধ্যে যে ক্ষেত্র প্রাবল্য কত হবে, এর মধ্যে কি আমরা জানি, দেখ আমরা জানি কিন্তু আমরা ফোর্সের ইকুয়েশন থেকে আসবো, মানে এর ইকুয়েশন থেকে, আমরা ফোর্সের ইকুয়েশন থেকেই আসি যে ফোর্সের ইকুয়েশন হলে পরে কি হবে, কিউ হবে, কিউ এন এর একটা কিউ আসবে, আরেকটা দেখ আমাদেরকে কি বলেছে যে টেস্ট চার্জের পরিমাণ 1, তো আমরা সেটা 1 বসিয়ে দিলাম ভাই, ঠিক আছে ভাই, কিউ নট আমরা বসিয়ে দিলাম, যে কিউ নটটা বোঝার জন্য আগে নিষেধ লেখা হয়েছে, কিউ নটটা কি এখানে, তো এটার মান, এটাকে আমি কিউ নট ধরে নিলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই কি হবে, যদি আমরা এসআই সিস্টেমে বার করি 4πε0, আর আমরা এর থেকে যাই না, এর থেকে গেলে পরে একটু মানে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আমরা এর থেকেই আসি, ঠিক আছে। এর থেকেও আসা যাবে, এর থেকে আসা একদম সহজ, এটা সবাই পারবে, আমি ইয়েরটার থেকে বার করে দিচ্ছি, ইয়ের তাহলে বোঝা যাবে, নাহলে পরে এটার ধরা আর এটার ধরা একটু চেঞ্জ হয়ে যাবে, তো তাই আর কি। এখানে কি দেখ বলেছে যে সুতরাং বলছে ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি হবে, ক্ষেত্র প্রাবল্য আমরা কি দেখেছি, ই সমান সমান কি হবে, ই সমান সমান এফ ডিভাইডেড বাই কিউ হয়। তো কিউ এর মানটা কি হয়েছে, এখানে একই রয়েছে, তার মানে কি এফ এর সমীকরণটা যেটা ছিল সেখানেও এক রয়েছে, তার মানে কি এখানে এখানে কিন্তু টেস্ট চার্জ হয়, ঠিক আছে, তাই তো হয় যে এর সমীকরণে টেস্ট চার্জটা আসে, টেস্ট চার্জের মান কি হবে, 1 হবে। তাহলে এফ এর যে সমীকরণটা ছিল সেখানেও কিন্তু 1 হবে, যে এফ এর সমীকরণ কি হয়, একটা কিউ আসে, আরেকটা কিউ আসে, আরেকটা কিউ এর মানটা কি হয় 1 হয়ে গেল, ঠিক আছে। তার জন্য ওখানেও কিউই আসে শুধু, তার মানে ই এর সমীকরণে দেখ ক্যাপিটাল কিউ, মানে একটা কিউ আসলো, এই কিউটা মানে কি, এই যে সোর্স চার্জটা আসছে, টেস্ট চার্জটা আসছে না, কিন্তু সোর্স চার্জ মানে যার জন্য কিন্তু তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, ডিভাইডেড বাই কি আসবে, 4πε0 আসবে, এপসাইলন আসবে, এপসাইলন কিসের জন্য আসবে, কারণ আমি মাধ্যমটাকে আমি ধরে নিয়েছি মাধ্যমের তড়িৎ ভেদ্যতাটা কি এপসাইলন, আমি কিন্তু বায়ু মাধ্যম ধরিনি, কিন্তু তার জন্য আমাদের কি এখানে কি আসছে যে এপসাইলন আসে, এপসাইলন আর স্কোয়ার। দেখ এদের ই সমান সমান তাই বেরোচ্ছে, ই সমান সমান এফ বাই ডিভাইডেড বাই এটা করলে পরে কিন্তু এটাই বেরোচ্ছে যে কিউ ডিভাইডেড বাই 4πε আর স্কোয়ার। এবার আমরা কি জানি যে এই যে আমরা এটা জানি, তো পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান সমান কি হতো, এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট, মানে কি বায়ুর সাপেক্ষে আমরা মাপতাম অন্য যে কোনো মাধ্যমে। তাহলে কি এখান থেকে এপসাইলন সমান সমান কি হবে, যে কে ইনটু এপসাইলন নট, কিউ ডিভাইডেড বাই 4π কি আসে 4π যে কে ইনটু এপসাইলন নট আর স্কোয়ার। দেখ মানটা বেরিয়ে গেছে, এটা কিন্তু মান, এখনো কিন্তু ভেক্টর ভেক্টর বার করা হয়নি, ভেক্টর বার করলে কিন্তু একটা ক্যাপ আসবে বা আরেকটা ভেক্টর, মানে এখানে কিন্তু এখনো দেখ ক্যাপ দেওয়া হয়নি, তার মানে কি এটা এখনো পর্যন্ত মানই বার করা হয়েছে। দেখ কে এই যে বলে দিয়েছে যে মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার যদি শূন্য স্থান যদি হয়, শূন্য বা বায়ু মাধ্যম হয়, তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে কি হয়, যে বলেছিলাম যে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে এর মান কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাবে। তাহলে 1 হয়ে গেলে পরে কি এখানে এপসাইলন ঢুকে গেল, যে কারণ তখন সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট, তাহলে এপসাইলনের জায়গায় এপসাইলন নট বসিয়ে দিতে পারি। তো শূন্য বায়ু মাধ্যমের ক্ষেত্রে দেখ এটা বার হচ্ছে। আর যদি এটাকে ভেক্টর আকারে প্রকাশ করা হয়, দেখ ভেক্টর আকারে প্রকাশ করলে পরে কি হবে, দেখ ই এর যে সমীকরণটা হলো বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে সেটা কি হচ্ছে আমাদের
কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার, এটাই আসছে তো, এটাই আসছে তো, এটাই আসছে কিন্তু শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে আসলে পরে কিন্তু এটা আর আসবে না, কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? যেটা আমরা এর থেকে এফ এ যা করেছি ইয়েতেও তাই, বায়ু বা শূন্য। তো এটার ক্ষেত্রে কি বার করব, এটার যদি ভেক্টর রূপ বার করা হয়, ভেক্টর রূপ বার করলে কি হয় আমাদেরকে, আমরা আগেরটার ক্ষেত্রেও দেখেছি 1/4 পাই এপসাইলন নট, এটা আর কিউ, কিউ আর এগুলো কি সমস্ত কি হয় আমাদের স্কেলার রাশি, তাই এদের কোনো কি হবে না, ডিভাইডেড বাই কি হবে আর স্কয়ার হয়ে যাবে। আর এখানে কি হয়ে যাবে, বলেছিলাম ফোর্সের যে দিকের ডিরেকশন হয় সেটাই হলো ইয়েরু ডিরেকশন, ফোর্সের ডিরেকশন যদি আর ক্যাপ বরাবর হয় তাহলে এটাও কি হবে আর ক্যাপ বরাবর হয়ে যাচ্ছে। তার জন্য দেখ এখানে আর ক্যাপ কি বলা হয়েছে, যে উৎস আদান থেকে পরীক্ষক আদানের অভিমুখে একটি একক ভেক্টর, মানে কি উৎস আদান কি এইদিকে থাকছে আর আমাদের পরীক্ষক আদান মানে এখানে উৎস আদানের মানটাকে কিউ ধরা হয়েছিল আর এটার মান কি ধরা হয়েছিল 1 ধরা হয়েছিল। তো আর ক্যাপের ডিরেকশনটা কোন দিকে, যে উৎস আদান থেকে পরীক্ষক আদানের দিকে একটা একক ভেক্টর এটা, ঠিক আছে? তো ডিরেকশনটাও আমরা পেয়ে গেলাম, কি এর ডিরেকশন আর এফ এর ডিরেকশন দেখ একই, আর এফ এর যদি আমি রাশিমালা লিখি তাহলে কি হবে, কিউ একটা আসবে, আরেকটা আরেকটা যে কিউ আসতো সেই কিউ এর মানটা এখানে 1, তাই 1 বসে গেল, ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, দেখ আর স্কয়ার হতো, এখানে একটা আর ক্যাপ হতো। এটার মধ্যে ডিফারেন্স দেখ পাওয়া যাচ্ছে না, কিসের জন্য, এখানকার মানটা আমি 1 করে দিয়েছি তাই, ঠিক আছে? কিন্তু আমাদের যদি ডিফারেন্স বুঝতে হয় তাহলে কিন্তু বুঝতে গেলে পরে কি হয়, কিউ1 কিউ2 একটা থাকে, ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, আর স্কয়ার থাকে আর ক্যাপ থাকে, কিন্তু আর ই কে যদি আমি কিউ1 কিউ2 আকারে লিখতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি হয়, শুধু কিউ1 টা থাকবে, কিউ1 টা কি এখানে সোর্স চার্জ, এটা সোর্স চার্জ, আর কিউ2 আমাদের টেস্ট চার্জ, তাই ইয়ের রাশিমালাতে শুধু সোর্স চার্জ আসবে কিন্তু টেস্ট চার্জটা আসবে না। দেখ এটা কিন্তু গোলাবে, কিন্তু এক সময় কিন্তু আমি যখন ই সমান, আমি যখন এইভাবে লিখছি ই সমান সমান হলো এফ ডিভাইডেড বাই কিউ, এই কিউটা কিন্তু তখন টেস্ট চার্জ, টেস্ট চার্জ। কিন্তু যখন আমি এইভাবে লিখছি যে 4 পাই এপসাইলন নট আকারে লিখছি, তখন কিন্তু যে কিউ ওয়ানটা হচ্ছে সেটা কিন্তু আমাদের সোর্স চার্জ। আর এখানে কি রয়েছে, সোর্স আর টেস্ট চার্জ দুটোই রয়েছে, ফোর্সের ইকুয়েশনে ফোর্স সোর্স আর টেস্ট দুটোই রয়েছে, কিন্তু ইয়ের ইকুয়েশনে দেখ দুটোতে দুটো আলাদা আলাদা কিন্তু এই মানে উদাহরণে কিন্তু মানে যখন আমরা প্রবলেম করতে যাবো সেটা কিন্তু আমাদের এটা কিন্তু ফেস করতে হবে, যখন আমরা এই আকারে লিখছি তখন সেটা কিন্তু যে নিচে যে ভাগ আকারে লিখছি তখন সেটা আমাদের টেস্ট চার্জ দিয়ে কিন্তু ভাগ করছি, কিন্তু আমরা যখন এই আকারে সমীকরণ বার করছি সেটা কিন্তু এটাতে সোর্স চার্জ, যার জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, আর টেস্ট চার্জ মানে যার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে, এই পার্থক্য, ঠিক আছে? এই দুটো সমীকরণ এর জন্যই আলাদা, তিনটে সমীকরণ আমি শেষে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? পুরোপুরি লিখে দিচ্ছি, আর পুরো প্রত্যেকটা কোয়ান্টিটি কোনটা কিসের জন্য সেগুলোও লিখে দিচ্ছি, তোমরা সবাই নোট করে নিও, ঠিক আছে? তো এসআইতে ক্ষেত্র প্রাবল্যের একক মানে ইয়ের একক যেটা নিউটন পার কুলম এই যে বার করা হয়েছিল, তো এটা এখান থেকে একটা জিনিস বার করা হচ্ছে, সেটা হলো দেখো 1 নিউটন পার কুলম রয়েছে, এটাকে আমি কি বার করব, এই 1 নিউটন পার কুলমকে আমি কি বলছি, 1 নিউটন তো থাকলো আর 1 কুলম নিচে রয়েছে, এটাকে কি করে দিচ্ছি আমি মিটার মিটার দিয়ে ডিভাইডেড করে দিচ্ছি, মিটার আর তাহলে কেটে কেটে গেলে পরে সেই একই জিনিস রয়েছে, 1 নিউটন ইন্টু মিটার থাকলে কি হয়, নিউটন ইন্টু মিটার থাকলে নিউটন ইন্টু মিটার থাকলে পরে সেটা কি হয় ভোল্ট হয়ে যায়, ঠিক আছে? তো এটা কি হয়ে যাবে আমাদের, না 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 ভুল বলছি, নিউটন পার কুলম ইন্টু মিটার হলে পরে সেটা কি হয়ে যাচ্ছে আমাদের ভোল্ট হয়ে যাচ্ছে, তাহলে ভোল্ট তো চলে আসবে 1 ভোল্ট, 1 ভোল্ট সমান কি মানে এটা এটা আর এটা, ঠিক আছে, ডিভাইডেড বাই এম, তার মানে কি 1 নিউটন পার কুলম মানেই হলো 1 ভোল্ট, ভোল্ট ডিভাইডেড বাই মিটার, এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে, এটা আমাদের পরে এই ইউনিটটা আমাদেরকে পরে কাজ লাগবে, তাই এটা কি বলছে যে ক্ষেত্রফল বলে বিকল্প একটা একক, কারণ আমরা পরবর্তীতে তড়িৎ বিভব পাবো, তড়িৎ বিভব থেকে আমরা এই যে বিভব থেকে কি আসবে আমাদেরকে এই ভোল্টেজ আসবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তী চ্যাপ্টারে আমরা এই একক গুলোকে আমরা দেখতে পাবো, কিন্তু এখানে জাস্ট জেনে নিই যে 1 নিউটন পার কুলম মানেই হলো 1 ভোল্টেজ, 1 ভোল্ট পার মিটার, ঠিক আছে?
এখানে বলা হয়েছে যে হলো সমানুপাতিক হলো যে সোর্স চার্জের সঙ্গে সমানুপাতিক, আর হলো যে তাদের মধ্যে দূরত্বের হলো বর্গের ব্যস্তানুপাতিক। দেখ এই দুটো জিনিসই বলা হয়েছে যে মান বিভিন্ন কোন বিন্দুতে ক্ষেত্র হলো আধান পরিমাণে, দেখ আধানটি পরিমাণের সঙ্গে সমানুপাতিক এবং আধানটি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার সেকেন্ড যেটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন, যে আধানটি ধনাত্মক হলে প্রাবল্যের অভিমুখ আধান থেকে দূরের দিকে এবং ঋণাত্মক হলে যে আধানের দিকে। মানে ধর একটা পজিটিভ আধানের কোন একটা বস্তু রয়েছে, সেখান থেকে কি হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে, সবসময় বাইরের দিকে বেরোবে, তার মানে এর অভিমুখটা কি সবসময় বাইরের দিকে হবে। মানে কি এর এলাকার ক্ষেত্রে কি দেখা যাবে যে মানে তুই যদি একটা পজিটিভ, এটা বুঝাবে। আর একটা যদি নেগেটিভ চার্জ রাখিস, নেগেটিভ চার্জ রাখলে পরে কি দেখা যাবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা কি হয়, নিজের দিকে হয়। এবার দেখ এটা কি করে হচ্ছে, এটা দেখতে কিরকম লাগছে যে আমি আগের থেকে এরকম বলছি, এটা বুঝে যাবে যে কিসের জন্য এটা বলা হচ্ছে। এটা এটা কিন্তু দেখা গেছে যে পজিটিভ চার্জ রাখলে তার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রগুলো বা এর যে অভিমুখ গুলো হয়, এর অভিমুখ গুলো কি হয় বাইরের দিকে, আর এর অভিমুখ গুলো হয় কি ভেতরের দিকে। এবার যদি কখনো আমি পজিটিভ আর একটা নেগেটিভ রাখি, তো এদের মধ্যে কি হয়, আকর্ষণ হয়। তো এই আকর্ষণের কারণ যদি যখন আমরা তড়িৎ প্রাবল্য দিয়ে দেবো, তড়িৎ প্রাবল্য দিয়ে যখন আমি এই দুটোকে বোঝাবো যে আকর্ষণ কেন হচ্ছে, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে বোঝাতে গেলে পরে কি দেখা যায় যে দেখ তড়িৎ প্রাবল্যের অভিমুখ কি হয়, এই ক্ষেত্রে বাইরের দিকে হয়, বাইরের দিকে বাইরের দিকে বাইরের দিকে বাইরের দিকে। আর এদিকে কি হয়, ভেতরের দিকে। তার মানে কি যে এখান থেকে যে তড়িৎ ক্ষেত্রগুলো বেরোচ্ছে সেটা কিন্তু এর ভেতরেই ঢুকছে। দেখ এগুলো কি ডাইরেক্ট ভেতরে ঢুকবে, ঢুকলে কি হচ্ছে দেখ, সেই জিনিসটাকে আকর্ষণ করছে। যেটা এখান থেকে যাচ্ছে না সেটাই কিন্তু ওকে ধরে নিয়ে, মানে এখান থেকে যে ধর তুই ভাব যে এখান থেকে তুই সুতো ছুঁড়ে মেরেছিস, সেই সুতোটাই ওর ওকে পেঁচিয়ে নিয়েছে, পেঁচিয়ে নিলে পরে কি এবার তার মানে একে টেনে নিয়ে আসা যাবে, তার মানে কি আকর্ষণ হবে। কিন্তু একটা পজিটিভ আর একটা পজিটিভ কে রাখলে পরে কি হয় দেখ, তো এই ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কি হয় বাইরের দিকে বাইরের দিকে বাইরের দিকে বাইরের, এর ক্ষেত্রেও কি হবে বাইরের দিকে বাইরের দিকে বাইরের দিকে বাইরের দিকে বাইরের দিকে। তাহলে কি হবে দেখ, এই পয়েন্টে কি দেখা যাবে যে দেখ একটা অভিমুখ এইদিকে একটা অভিমুখ এইদিকে, তার মানে কি একে অপরকে বিকর্ষণ করবে। তো দুটোর অভিমুখ যখন ধর দুটো বাস যখন এরকম ভাবে ধাক্কা খায়, তার মানে কি সেখানে কি হয়, দেখবি ধাক্কা খাওয়ার পরে দুজন দুজনের থেকে সরে যায়। তার মানে কি দেখ বোঝা যাচ্ছে যে যে আমি অভিমুখের যে ডিরেকশনটা আমি দিচ্ছি, তার মানে সেখান থেকে আমি কি আকর্ষণ আর বিকর্ষণটাকে আমি কি ব্যাখ্যা করতে পারছি যে যে আমি ধরছি যে পজিটিভ থেকে মানে এর অভিমুখটা বাইরের দিকে হয়, আর নেগেটিভের ক্ষেত্রে ভেতরের দিকে হয়, সেটা দিয়ে কিন্তু আমি কিন্তু আকর্ষণ বা বিকর্ষণকে আমি কি ব্যাখ্যা করতে পারছি। এবার দেখ এই যে ভেক্টর রূপে কি করা যাচ্ছে, ই সমান সমান আমি ই ভেক্টর সমান সমান কি হয়, এফ ভেক্টর ডিভাইডেড বাই কিউ কিউ। তার মানে কি এফ এফ ভেক্টর সমান সমান কি হয়ে লেখা যেতে পারে, ই ইনটু কিউ। এই কিউ মানে কি টেস্ট চার্জ। তার মানে দেখ যদি এই দেখ এটা যদি করা হয়, আমি এসে আসি, এফ সমান সমান কি হচ্ছে, তার মানে ই ইনটু কিউ। এই এর রাশি মেলাতে কি হয়, এর রাশি মেলাতে আমি যে যখন বলেছি 1/4 পাই আসবে, তখন সেখানে কি হয় সোর্স চার্জ আসবে। তাহলে সোর্স চার্জ এখানে Q1 ধরে দিলাম 4 পাই এপসাইলন নট দেখ আর স্কয়ার ইনটু কিউ এই কিউটা কি হয়ে যাচ্ছে টেস্ট চার্জ। আর এটাতে কি হয় সোর্স চার্জ। মানে এর রাশিমালাতে কি কিন্তু সবসময় সোর্স চার্জ আসবে। আর দেখ এফ এর রাশিমালাতে তো দুটোই আসছে, সোর্স চার্জ আর টেস্ট চার্জ দুটোই আসছে। ঠিক আছে, একটার থেকে আরেকটা বের করা ইজি। তার জন্য এই যে এই সমীকরণটা মানে এই জিনিসটা পড়ে রাখবি, রাশিমালাটা যে বল সমান সমান কি হয়, এই যে বল সমান সমান তড়িৎ ক্ষেত্র বরাবর ইনটু আধান, আর কিছুই না। তার কি বলছে যে তড়িৎ ক্ষেত্রে কোনো আধানের উপর ক্রিয়াশীল বল আয়তকণার ভরের উপর নির্ভর করে না। এটা বুঝতেই পারছিস। সুষম তড়িৎ ক্ষেত্র আমি পরে বলবো, কিছুই না যে তড়িৎ ক্ষেত্রে ই এর মানটাই যে এই যে এর মানটা সমান প্রত্যেকটা জায়গায় আমি দেখবো সমান, আর অভিমুখটাও একটা নির্দিষ্ট দিক বরাবর, সেক্ষেত্রে তাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। এবার এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট,
কি বলেছে, যেটা আমি এতক্ষণ বারবার বলে যাচ্ছিলাম যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য উৎস আধানের উপর নির্ভর করে, পরীক্ষক আধানের উপর নির্ভর করে না। মানে ইটা সোর্স চার্জের উপর নির্ভর করবে, সোর্সের উপর নির্ভর করবে, এর উপর নির্ভর করবে, কিন্তু এর উপর নির্ভর করবে, কিন্তু আমাদের টেস্ট চার্জের উপর নির্ভর করবে না। এটাই বলা হয়েছে যে এতক্ষণে আমি যে জিনিসটা পেলাম, কারণ রাশিমালাতে সোর্স চার্জ আছে, ঠিক আছে। তো এদের একটা গ্রাফ করা আছে, যে আমি সমান সমান যেটা বলছি আমি, যে কিউ কিউ মানে কি এখানে সোর্স চার্জ ডিভাইডেড বাই হলো 4πε0 যে আর স্কোয়ার, এটার একটা দেখ গ্রাফ আঁকা হবে নেক্সট পেজে। নেক্সট পেজে আঁকলে পরে দেখ এরকম একটা আসবে, ই আর আর স্কোয়ারের মধ্যে, আর ই ডিভাইডেড বাই যদি 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার বার করা হয়, তখন তাহলে পরে কি মূল বিন্দুগামী হয়, আর এটা হলে পরে এরকম হবে। কিসের জন্য দেখ, ই এর রাশিমালা বার কর q1 ডিভাইডেড বাই 4πε0 আর স্কোয়ার। তার মানে কি আর এর মান যত বাড়াবি ই এর মান তত কমবে। আর এর মান দেখ বাড়াচ্ছিস, এদিক বরাবর বাড়াচ্ছিস, দেখ ই এর মানটা আগে দেখ এত হাই ছিল, ই এর মানটা মানে এরকম ছিল, মানে ধর আগে ই এর মানটা 10 ছিল, ধীরে ধীরে দেখ কমতে কমতে ধর এটা এখানে মান হলো 2, তাহলে 2 তে পৌঁছে যাচ্ছে। আর এর মান যত বাড়াবি তত কিন্তু ই এর মান কমতে থাকবে। আবার দেখ যে আর এর মান যদি কমাতে থাকিস তাহলে ই এর মানটা বাড়ছে। তার মানে গ্রাফটা বোঝা যাচ্ছে, আর এর মান যত বাড়াবি ই এর মান তত কমবে। মানে ধর এত বাড়িয়ে ফেললাম, ই এর মানটা এখানটায়, আর এর মান যখন আবার কমাচ্ছে ই এর মানটা তখন কি যাবে, উপরের দিকে হয়ে যাবে। তার মানে কি গ্রাফটা এরকমই তো আসছে দেখ, যেটা আমি এঁকেছি। এবার এটা করলে 1 ডিভাইডেড বাই যখন আর স্কোয়ার করবো, ঠিক আছে, 1 ডিভাইডেড বাই যখন আর স্কোয়ার করবো, দেখ তার মানে কি, দেখ পুরোটা উল্টে গেল আবার। 1 ডিভাইডেড বাই মানে কি আর এর মান যত এখানে কি করা হচ্ছে, আর স্কোয়ারের জায়গায় তুই বসিয়ে দে 1 ডিভাইডেড বাই আর স্কোয়ারটা, তার মানে কি কমছে। মানে দেখ আর এর মান যত বাড়াবি, এই টোটালটার ভ্যালু কি হয়ে যাচ্ছে, এর মানটা কি করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। টোটালটা দেখ, তুই এখানটা জাস্ট আর স্কোয়ারের জায়গায় কল্পনা কর, ই এর ফর্মুলাতে কল্পনা কর যে এই আর স্কোয়ারটা নেচারটা কি হয়ে যাচ্ছে, 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে কি দেখ 1 ডিভাইডেড বাই যখন আর স্কোয়ার হয়ে যাবে, 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার যখন হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, যে আর এর মান যত বাড়বে তত দেখ একের ভ্যালু ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই আর স্কোয়ারের ভ্যালু তত কমবে। কমলে পরে কি হয়ে যাবে, দেখ এখানটাই ভ্যালুটা দেখ চেঞ্জ করে দিয়েছি 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে কি এটা কমা মানে কি ই এর মানটা বাড়া। সেই ক্ষেত্রে কি হবে, যে দেখ যত কম হচ্ছে ধীরে ধীরে এই যে বাড়ছে, মানে এরকমই নেচারটা এরকম হচ্ছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু এই গ্রাফ গুলো কিন্তু আমরা কিন্তু এই ইকুয়েশন থেকেই পাচ্ছি, মুখস্থ করতে যাব না আমরা। যেটা দেখ দেখ আগে দেখ আমাদেরকে বলা আছে, বলা আছে যে দেখ আর টেন্স টু যখন ইনফিনিটি তখন ই টেন্স টু যে 0, কারণ আর এর মান তুই ধর এখানটাই আর এর মান, যে এই যে আর এর মানটা ধর, আর এর মানটা তুই ইনফিনিটি বসালি বা এই মানটা খুবই হিউজ করে দিলি, মানটা খুবই বাড়িয়ে দিলি, তাহলে ই এর মানটা কি ধীরে ধীরে 0-র কাছাকাছি চলে যাবে, যেটা বলা আছে। ই এই যে তড়িৎ ক্ষেত্র আর উৎস আধান থেকে পরীক্ষক আধানের দূরত্ব, আধানের দূরত্ব আর স্কয়ারের লেখচিত্র, এই দুটো লেখচিত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট পেজ, একটা কি করা হয়েছে, ই একটা হলো ই, আর একটা হলো আর স্কয়ার, ই আর আর স্কয়ার। আরেকটা কি কি করা হচ্ছে, ই ই আর এটা হলো 1 ডিভাইডেড বাই আর স্কয়ার। ই এর রাশিমালাটা কি আমাদের 1 ডিভাইডেড বাই 4πε0 কিউ, কিউটা এখানে কি আমাদের সোর্স চার্জ বারবার, তাই আমি এখানে উপরে এস লিখে দিচ্ছি, ডিভাইডেড বাই কি হয়ে যাবে আর স্কয়ার হয়ে যাবে, আর এটা আর ক্যাপ থাকে। এই এটা হলো আমাদের ভেক্টর ফর্ম হয়। এই আর ক্যাপকে যদি আমি তুলে দিই, তাহলে দেখিয়েছিলাম যে আরেকটা কি হয়, কিউ ডিভাইডেড বাই আর কিউ হয়ে যাবে, এখানে আরেকটা ভেক্টর চলে আসবে, ঠিক আছে। এই দুটো আমাদেরকে ভেক্টর রূপ, কিন্তু আমরা এটা নিয়ে করছি, ঠিক আছে। এখানটায় দেখ আর স্কয়ারের ভ্যালু কিভাবে কিভাবে চেঞ্জ করছিস, তুই আর এর ভ্যালু কখনো 2 নে, আর এর ভ্যালু 2 নে, তখন ধর আর এর ভ্যালু না 2 না, আর এর ভ্যালু 0 নিবি লেখচিত্র আঁকতে গেলে পরে, আবার আর এর ভ্যালু ইনফিনিটি নে, দুটো নিলে পরে দেখা যাবে। দেখ আর এর ভ্যালু যদি 0 নিই, 0 নিলে পরে কি ডিভাইডেড বাই 0 মানে কি
কিছু ডিভাইডেড বাই 0 মানে কি হয়, ধর 1 ডিভাইডেড বাই 0 কি হয়, ইনফিনিট হয়, মানে এর ভ্যালুটা বলতে চাইছে বেশি হয়ে যাবে। যখন দেখ আর এর ভ্যালু যখন 0 তখন ইউ এর ভ্যালু ইনফিনিটি, মানে এখান থেকে শুরু হচ্ছে ধর ইনফিনিটি মানে অনেক বেশি মান, ঠিক আছে। ধর আমি ধরলাম এটা। এবার আর এর ভ্যালু যখন 0, আর এর যে আর এর ভ্যালু 0 তো হলো, আর এর ভ্যালু যখন ইনফিনিটি মানে ধর ইনফিনিটি মানে কি আর এর ভ্যালুটা অনেক বেশি, ধর এখানটায় ধরলাম, ঠিক আছে, আর এর ভ্যালুটা এখানটায় যখন অনেক বেশি হবে তখন ই এর ভ্যালুটাকে কি খুব কমিয়ে দেবে, কমিয়ে দিলে ধর এখানটায় চলে আসলো। তার মানে কি লেখচিত্র, এবার ধর মিডিলের পয়েন্ট গুলোকে বসালি 2 এরকম আর এর ভ্যালু 0 থেকে শুরু করে ধর গেলি হলো 1000 পর্যন্ত। তো 1 2 করে বাড়াতে বাড়াতে গেলি তাহলে মিডিলের কার্ভটা কি কি আসবে, এটা আসবে একমাত্র কি এইভাবেই আসতে পারে, তাছাড়া তো হবে না, ধীরে 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 কমছে। কিন্তু এটার কার্ভ দেখলে পরে কি হবে, মূল বিন্দুগামী হবে। কারণ কি এই আর স্কোয়ারের জায়গায় 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার করে দেবে, মানে ফর্মুলাটাকে এইভাবে এইভাবে জাস্ট 4 পাই এপসাইলন নট 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে, এইভাবে লেখ। তাহলে কি হবে দেখ, উল্টো হচ্ছে যে এই 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার করাতে দেখালো কমিয়ে দিচ্ছে, কিন্তু এটাকে কি করছে বাড়িয়ে দিচ্ছে। তো এই দুটো কিন্তু গ্রাফ আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এই দুটো গ্রাফ নিয়ে আমি আলোচনা করলাম। এবার নেক্সট আমি যে দুটো ফর্মুলা নিয়ে আমি বলছিলাম, না হলো এই যে দেখ, এফ এর ফর্মুলা কি, এফ এর ফর্মুলা কি হয়, q1 q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। এখানে আমাদেরকে q1 টা কি হয়, আমাদের সোর্স চার্জ লিখে দিচ্ছি আমি, সোর্স চার্জ। q2 আমাদেরকে কি হয়, টেস্ট চার্জ হয়। বাংলাটা সবাই লিখে নিও, আমি ইংলিশটা লিখে দিচ্ছি কারণ পরবর্তীতে আমাদের সেই ইংলিশেই পড়তে হবে। আর স্কয়ার কি হয়, আমাদের ডিস্টেন্স হয়, ডিস্টেন্স ডিস্টেন্স ফ্রম কি হয়, ফ্রম q1 টু q2। আর এখানে 4 পাই এপসাইলন নটটাকে জানি আমরা যে বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা, বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা সবকিছু বলে দিলাম। আর এটা আমাদের যে ই এর যে রাশিমালা সেখানে q1 টা আছে, ঠিক আছে, ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। এই দুটো ডিফারেন্স, এই দুটো আমাদেরকে লাগবে, এটা এটা এটা। আরেকটা কিভাবে বার করা হয়, আরেকটা আমরা বার করি হলো এফ থেকে ডিভাইডেড বাই q2। এখানে q2 মানে কি টেস্ট চার্জ। তো সমস্ত কিছু দেখ আমার লেখা হয়ে গেছে, ঠিক আছে। এই তিনটে ফর্মুলা আমাদেরকে খুব কাজে লাগবে। এখানে ইটা কি, এখানে ইটা লিখে দিইনি, এটা হলো আমাদের কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য লিখলেন চলবে। তড়িৎ প্রাবল্য এফটা আমাদের কি হয়, এফটা আমাদের কি হয় কুলম্ব ফোর্স, কুলম্ব বল, বল। দেখ বাদ বাকি সমস্ত কিছু এই তিনটে জিনিস আমি পেয়েছি। এখান থেকে আমি কি পেয়ে যাব, একক মাত্রা সমস্ত কিছু পেয়ে যাব, বা এখান থেকে আমরা একক মাত্রা সমস্ত কিছু পেয়ে যাচ্ছি। মাত্রা পেয়ে যাব, সিজিএস আর এসআই এর মধ্যে সম্পর্ক একটা পেয়ে যাব, ইউনিটের মধ্যে সম্পর্ক পেয়ে যাব। আর কি পাচ্ছি আমরা, আহ তারপরে এখান থেকে আমরা হ্যাঁ এখান থেকেই আমরা দেখ এই সমীকরণটাতে আসতে পারছি আমরা। তারপরে আমরা আরেকটা জিনিস দেখছিলাম হলো আহ বলছি আমি আরেকটা জিনিস আমরা দেখলাম 1 নিউটন/কুলম্ব সমান সমান কি হয়, 1 ভোল্ট পার মিটার হয়, ঠিক আছে। কিভাবে বার করা হলো দেখে নেবো আমরা। আরেকটা জিনিস সমূহ যে ওই গ্রাফ গুলো তো দেখে নিচ্ছি আমরা। আর কিছু বাকি আছে, আর কিছু নেই। আরেকটা ওই যে 1 নিউটন/কুলম্ব সমান সমান দেখে নেবো যে ডাইন কত, ডাইন 1/3 × 10⁴ ছিল ডাইন আর ইএসইউ, এগুলো কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। উপরে ওটা কি বললে, হ্যাঁ উপরে ওটা কি বললে, 1 নিউটন 1 নিউটন/কুলম্ব সমান সমান 1 ভোল্ট/মিটার। দেখ এটা করা হয়েছে এখানটাতে, ওই যে ওখানে এই যে এখানটাতে আগে করা একটা আছে। গোল মতন দিয়ে। হ্যাঁ যা সমস্যা আছে আমি নেক্সট আমি তোকে লিংক পাঠিয়ে আমি করে দিচ্ছি, ঠিক আছে। তো এই পর্যন্তই, আর কিচ্ছু নেই। এইগুলো জিনিস, এই কটা জিনিস জানলে পরেই এই জিনিসটা পুরো জানা যাবে, ঠিক আছে। তো আজকের মতো ক্লাস আমি শেষ করছি।